বন্ধুরা আজকে আমরা মার্বেলে খুবই জনপ্রিয় একটি কমিককে এক্সপ্লেন করতে চলেছি এবং এই কমিকের নাম হলো সিভিল ওয়ার। এই কমিকটি আসলে টোটাল 7টি ভাগে বিভক্ত রয়েছে, কিন্তু আমরা এই কমিকের পুরো স্টোরিকে 3টি ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব, যাতে আপনারা অতি সহজেই এই স্টোরিকে বুঝতে পারেন। এমনকি মার্বেল সিনেমাটিক ইউনিভার্স মার্বেল কমিক থেকে ইন্সপায়ার হয়ে একটি মুভিকেও বানিয়ে ফেলেছে, যে মুভিটির নাম হলো ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার। কিন্তু এরপরেও এই কমিকের কাহিনীকে আপনার জানা উচিত, কারণ মুভির মধ্যে এই কমিকের শুধুমাত্র কিছুটা অংশই দেখানো হয়েছে, কিন্তু মার্বেলের এই পুরো কাহিনীটি খুবই বেশি মানে ইন্টারেস্টিং। চলুন এবার এই কমিকের পুরো কাহিনীকেই জানা যাক। এই কমিকের কাহিনী শুরু হয় স্ট্যানফোর্ড শহর থেকে। এই শহরটি আসলে নিউ ইয়র্ক সিটির পাশেই রয়েছে। এখানে আমরা দেখতে পাই কয়েকটি সুপারহিরো জেল থেকে পালিয়ে যাওয়া সুপার ভিলেন গুলোকে ধরতে এসেছে, কিন্তু কয়েকটি সুপারহিরো এই পুরো ঘটনাকে শুটিংও করছিল, যাতে তারা এটিকে নিজেদের রিয়েলিটি শো এর মধ্যে দেখাতে পারে। ওই সমস্ত সুপারহিরো গুলো ওই সমস্ত সুপার ভিলেনকে ধরার জন্য প্ল্যানিং বানাতেই চলেছিল। তখনই ওই সমস্ত ভিলেন গুলো তাদেরকে দেখে নেয়, যার ফলে তারা ধীরে ধীরে ওই জায়গা থেকে পালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু তারা ওখান থেকে পালানোর আগেই সুপারহিরোর পুরো টিমই তাদের উপর অ্যাটাক করে দেয়। লড়াই করতে করতে তাদের এই যুদ্ধ খুবই ভয়ানক হয়ে যায়। কিন্তু তখনই তাদের মধ্যে থাকা একটি সুপার ভিলেন, যার নাম নাইট্রো ছিল, সে ওখান থেকে পালিয়ে যেতে থাকে। যেই দৃশ্যকে দেখার পর একটি সুপারহিরো তাকে চেস করতে থাকে। সে নাইট্রোকে ধরে নিয়ে পাশে থাকা একটি স্কুল বাসের উপর তাকে ছুঁড়ে মারে। এর ফলে নাইট্রো খুবই বেশি রেগে যায়। সে এখানে রেগে যাওয়ার জন্য ওখানে খুব বড় একটি ব্লাস্ট করিয়ে দেয়। নাইট্রোর ওই ব্লাস্টের জন্য আশেপাশের সমস্ত এলাকায় ধ্বংস হয়ে যায়, যার ফলে ওখানে 800 জন মানুষ মারা যায়। এই ঘটনায় বেশিরভাগ স্কুলের বাচ্চারাই মারা গিয়েছিল। এই ঘটনার কিছু পরে ওই জায়গার মধ্যে অনেকগুলো সুপারহিরো চলে আসে এবং তারা রেস্কিউ টিমকে সাহায্য করতে থাকে ওখান থেকে সমস্ত বড় বড় পাথরগুলোকে সরানোর জন্য। এর পরের সিনে আমরা সি-হাল্ককে দেখতে পাই, যে নিউজ রিপোর্টারের কাছে সুপারহিরো সম্বন্ধে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি যে গভর্নমেন্ট আসলে সুপারহিরোদেরকে ব্যান করে দিতে চায়। সুপারহিরো ওখানে নিউজ রিপোর্টারদেরকে বলতে থাকে সুপারহিরোদেরকে ব্যান করিয়ে দেওয়া কোন একটি বুদ্ধিমানের কাজ নয়, বরং গভর্নমেন্টের উচিত সুপারহিরোদেরকে ব্যান না করিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া এবং তাদেরকে নিজেদের আন্ডারেই কাজ করানো। এর পরের সিনে আমরা একটি চার্চকে দেখতে পাই, যেখানে আসলে অনেকগুলোই মানুষ এক জায়গায় এসে মারা যাওয়া লোকেদের জন্য প্রে করছিল। এমনকি ওই চার্চের মধ্যেই টনি স্টার্কও এসেছিল। টনি স্টার্ক যখন ওই জায়গা থেকে বাইরে বেরোচ্ছিল, তখনই একটি মহিলা তার মুখের উপর থুতু ফেলিয়ে দেয়। এমনকি সে টনিকে খারাপ খারাপ গালি দিতেও থাকে। টনি স্টার্ক ওই মহিলাকে বলতে থাকে, আমি বুঝতে পারছি আপনার ভেতরে এখন কি হচ্ছে, কিন্তু আসলে আমি ওই ঘটনার সাথে যুক্ত নয়, এমনকি আমি ওই সমস্ত সুপারহিরো গুলোকে জানিও না। তখনই ওই মহিলাটি বলতে থাকে, এমনটা যদি হয়ে থাকে তাহলে কেই বা অ্যাভেঞ্জার্সদের জন্য ফান্ডিং দিয়ে থাকে এবং কেই বা আসলে তাদেরকে শিখিয়ে থাকে আইন তাদের কিছুই করতে পারবে না, তারা যদি সুপারহিরোর কস্টিউমকে পরে নেয়। বলো ওটা কে? এরপরে ওই মহিলাটি যেতে যেতে বলতে থাকে, আমার ছেলে মারা যাওয়ার জন্য শুধুমাত্র তুমিই দায়ী। এরপরে আমরা একটি নিউজ চ্যানেলের সিনকে দেখতে পাই, যেখানে একটি নিউজ রিপোর্টার কথা বলছিল সুপারহিরোদের কি এখন রেজিস্ট্রেশনের সময় এসে গিয়েছে। এর পরের সিনে আমরা ফ্যান্টাস্টিক ফোরের একজন মেম্বার হিউম্যান টর্চ অর্থাৎ জনি স্ট্রংকে দেখতে পাই, যে নিজের গার্লফ্রেন্ডের সাথে বারে যাচ্ছিল। ওই বারের মধ্যে সে একটি ভিআইপির এন্ট্রি পায়, যেটিকে দেখার পর পাশের কিছু লোকেরা অবজেকশন করতে থাকে জনি স্ট্রং আসলে কেন এই ভিআইপি এন্ট্রি পাচ্ছে। এটিকে শোনার পর জনি স্ট্রং তাদের সবাইকেই বলতে থাকে, তোমরাও এমন ভিআইপি এন্ট্রি পেতে পারো, কিন্তু এর পরের বারে তোমাদেরকে পুরো পৃথিবীকে বাঁচাতে হবে গ্যালাক্টাসের হাত থেকে। জনি স্ট্রংয়ের এই কথাকে শোনার পর ওখানের কিছু লোক বলতে থাকে, তুমি শুধুমাত্র ছোট বাচ্চাকেই হত্যা করে থাকো, এর থেকে আগে তুমি আর কিছুই নয়। তখনই একটি লোক জনির পেছন দিক থেকে জনির মাথার উপর কাঁচের বোতল ফাটিয়ে দেয়, যার ফলে জনি স্ট্রং ওই জায়গার মধ্যেই অজ্ঞান হয়ে যায়। এরপরেই ওখানের মধ্যে থাকা সমস্ত লোকেরাই জনিকে মারতে শুরু করে। এরপরে আমরা ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্টকে দেখতে পাই, যে এই পুরো প্রবলেমের সলিউশনকে বানাতে থাকে। তার হিসাবে সমস্ত সুপারহিরোর রেজিস্ট্রেশন হওয়া উচিত, যাতে সুপারহিরোরা গভর্নমেন্টের আন্ডারে কাজ করতে পারে, এর ফলে পাবলিকেরাও সেফ ফিল করবে। এরপরে এই সমস্ত সুপারহিরো গুলো মিস্টার ফ্যান্টাস্টিকের ঘরে চলে আসে। তারা ওখানে ডিসকাস করতে থাকে এই সুপারহিরো রেজিস্ট্রেশন অ্যাক্ট ঠিক না ভুল। এখানেই ওয়াস্প বলতে থাকে, আমাদের গভর্নমেন্ট আসলে কি চায়, আমরা কি যাতে তাদের গোলাম হয়ে থাকি এবং আমরা সেটাই করি যেটিকে আসলে তারা চায়। এরপরে লিউকেজ বলতে থাকে, গভর্নমেন্ট আমাদেরকে ব্যান করে দিতে চায়। এই সমস্ত কথাগুলোকে শোনার পর আয়রন ম্যান বলতে থাকে, গভর্নমেন্ট আমাদেরকে জেনে বুঝে কাজ করা শেখাচ্ছে, আমার হিসাবে এই রেজিস্ট্রেশন অ্যাক্ট
পুরোপুরিভাবেই ঠিক। স্ট্যানফোর্ড শহরের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেটি এটির ব্যাপারে সংকেত দেয় যে এই জন্যই আমাদের সবার রেজিস্ট্রেশন করে নেওয়া উচিত, যাতে পাবলিকেরাও আমাদেরকে দেখে সেফ ফিল করতে পারে। এই সমস্ত সুপারহিরো গুলো এতটা বেশি পরিমাণে ডিসকাশন এই জন্যই করছিল কারণ সুপারহিরো রেজিস্ট্রেশন অ্যাক্টের 3টি নিয়ম ছিল। প্রথম শর্তের অনুসারে সুপারহিরোরা নিজেদের আসল পরিচয়কে পুরো পৃথিবীর মানুষের কাছেই তুলে ধরবে। দ্বিতীয়ত, যেই সমস্ত সুপারহিরো গুলো এই অ্যাক্টের মধ্যে রেজিস্ট্রেশন করবে না তাদেরকে অন্য কিছু কাজকে করতে হবে। তৃতীয়ত, কোন সুপারহিরোকে যদি এই অ্যাক্টের মধ্যে রেজিস্ট্রেশন না করে কাজ করতে দেখতে পাওয়া যায় তাহলে তাকে সোজা জেলের মধ্যে বন্দি করে দেওয়া হবে। সমস্ত সুপারহিরো গুলো এই কথাকে নিয়ে ডিসকাস করছিল, তখনই ওখানে স্পাইডারম্যান এসে যায়। সে এখানে বলতে থাকে গভর্নমেন্ট যদি তাদেরকে প্রেসার দেয় তাদের আসল পরিচয়কে রিভিল করে দেওয়ার জন্য, তাহলে হয়তো বেশিরভাগ সুপারহিরোই নিজেদের কাজ করাকে বন্ধ করে দিবে। এই কথাকে শোনার পর সুস্ট্রম অর্থাৎ ইনভিজিবল ওমেন বলতে থাকে নিজের পরিচয়কে পুরো পৃথিবীর মধ্যেই ছড়িয়ে দিলে প্রবলেমই বাকি। সে বলতে থাকে তার হিসাবে সমস্ত সুপারহিরোরই আসল পরিচয়কে পুরো দুনিয়াকেই বলা উচিত, এতে আসলে কোন রকম প্রবলেমও হবে না। আমরা ফ্যান্টাস্টিক ফোর তো সবসময় দুনিয়ার সামনে রয়েছি এবং আমাদের পরিচয়ের সম্বন্ধে পুরো দুনিয়ার মানুষই জানে। তখনই স্পাইডারম্যান ইনভিজিবল ওমেনকে বলতে থাকে আমাদের লুকোনো পরিচয় আমাদের জন্য নয়, বরং এগুলো আমাদের ফ্যামিলির জন্য, যাতে কোনো সুপার ভিলেন আমাদের সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য আমাদের ফ্যামিলিকে যাতে ইনজার্ট করতে না পারে। এর পরের সিনে আমরা ক্যাপ্টেন আমেরিকাকে সিল্ড ক্যারিয়ারের মধ্যে দেখতে পাই, যেখানে সে সিল্ডের লিডার মারিয়া হিলের সাথে কথা বলছিল। মারিয়া হিল ক্যাপ্টেন আমেরিকাকে জিজ্ঞাসা করতে থাকে আগে কি হতে চলেছে ক্যাপ্টেন। তখনই ক্যাপ্টেন বলতে থাকে এই সুপারহিরো রেজিস্ট্রেশন অ্যাক্ট সুপারহিরোদেরকেই দুভাগে ভাগ করে দিবে। আগে মারিয়া হিল ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করতে থাকে আপনার হিসাবে এই অ্যাক্টটির আসলে কে কে বিরোধিতা করবে। এর উত্তরে ক্যাপ্টেন বলতে থাকে যে সমস্ত সুপারহিরো গুলো গ্রাউন্ড লেভেলের মধ্যে কাজ করে থাকে তাদের এই অ্যাক্টের জন্য খুবই অসুবিধা হবে, এই জন্যই তারা এই অ্যাক্টের বিরুদ্ধে থাকবে, যেমন ডেয়ারডেভিল, লিউক কেজ এবং স্পাইডারম্যান। এই কথাকে শোনার পর মারিয়া হিল বলতে থাকে তাহলে কোন রকম তো প্রবলেম নেই, কারণ এদেরকে তো আপনি সামলিয়ে নিবেন। এর ফলে ক্যাপ্টেন কিছুটা হতভম্ব হয়ে যায়, কারণ ক্যাপ্টেন বুঝতে পারছিল না মারিয়া হিল এটি কেন বলল। আগে মারিয়া হিল বলতে থাকে আসতে থাকা 2 সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন অ্যাক্টের জন্য ভোটিং হতে চলেছে এবং আমরা সবাই জানি ওই অ্যাক্টের অনেকেই বিরোধিতা করবে, কিন্তু এর জন্য আমাদের কাছে একটি প্ল্যান রয়েছে। আমরা একটি অ্যান্টি সুপারহিরো রেসপন্স টিমকে তৈরি করে নিয়েছি এবং আমরা চাই আপনি ওই টিমকে লিড করুন। যেই সমস্ত সুপারহিরো আসলে এই অ্যাক্টের বিরুদ্ধে হবে আপনি তাদেরকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিবেন। তখনই ক্যাপ্টেন বলতে থাকে আমি এই কাজটিকে কখনোই করব না এবং আমি তাদেরকে অ্যারেস্টই বা কেন করব যারা প্রত্যেক দিনই নিজের জীবনকে বাজি লাগিয়ে অন্য লোকেদের জীবনকে বাঁচিয়ে থাকে। তখনই মারিয়া হিল বলতে থাকে ক্যাপ্টেন আমি সেই সমস্ত কথাগুলোকেই বলছি যেগুলোকে আসলে আমাদের গভর্নমেন্ট চায়। তখনও ক্যাপ্টেন ওই কাজটিকে করবে না বলে দেয়। এরপরে শিল্ডের সমস্ত মেম্বাররা মারিয়া হিলের কথার জন্য ক্যাপ্টেন আমেরিকার দিকে বন্দুককে তুলে ধরে। এটিকে দেখার পর ক্যাপ্টেন বুঝতে পেরে যায় গভর্নমেন্ট আসলে জোর করে সুপারহিরোদের উপর এই অ্যাক্টটিকে লাগিয়ে দিতে চায়। এরপরে মারিয়া হিল ক্যাপ্টেন আমেরিকার উপর অ্যাটাক করে দেওয়ার জন্য বলে দেয়, যার ফলে সমস্ত শিল্ড এজেন্ট ক্যাপ্টেন আমেরিকার উপর অ্যাটাক করে দেয় এবং তারা ক্যাপ্টেনের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু ক্যাপ্টেন তাদের সবাইকেই মারতে থাকে এবং সে শিল্ডের ওই হেলিক্যারিয়ার থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এরপরে আমরা ওয়াশিংটন ডিসির মধ্যে হোয়াইট হাউসকে দেখতে পাই, যেখানে অনেকগুলোই মানুষ সুপারহিরোদের বিরুদ্ধে প্রোটেস্ট করছিল। হোয়াইট হাউসের মধ্যে প্রেসিডেন্ট নিজের কয়েকটি মিনিস্টারের সাথে বসে কয়েকটি সুপারহিরোদেরকে নিয়ে এই অ্যাক্টটি সম্বন্ধে কথা বলছিল। এই সমস্ত সুপারহিরোদের মধ্যে আয়রন ম্যান এবং মিস্টার ফ্যান্টাস্টিকও ছিল। প্রেসিডেন্ট আয়রন ম্যানকে বলতে থাকে কালকে ক্যাপ্টেন ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য অনেকগুলোই সুপারহিরো তাকে সাপোর্ট করতে শুরু করে দিয়েছে, এই জন্য ওই সমস্ত সুপারহিরো গুলো এই অ্যাক্টের বিরুদ্ধে চলে যাবে। এই কথাকে শোনার পর আয়রন ম্যান বলতে থাকে প্রেসিডেন্ট আপনি রেজিস্ট্রেশন অ্যাক্টকে চালু করে রাখুন এবং ক্যাপ্টেন আমেরিকাকে আমাদের উপর ছেড়ে দিন। এর পরের সিনে আমরা ভালচার এবং গ্রিন রেপারকে দেখতে পাই, যারা একটি অন্ধকার জায়গার মধ্যে দড়ির দ্বারা বাঁধা ছিল। এখানেই মারিয়া হিল সিল এজেন্টদেরকে ইনফরমেশন দিয়ে সে তাদেরকে তাদের কাছে পাঠাতে শুরু করে। এখানেই মারিয়া হিল জানতে পারে তাদের আসলে এমন অবস্থাকে করেছে ক্যাপ্টেন আমেরিকা। এখানেই মারিয়া হিল বুঝতে পেরে যায় ক্যাপ্টেন আমেরিকার সাথে আরো অনেকগুলো সুপারহিরো রয়েছে, কারণ সিল এই কয়েকদিনের মধ্যেই 15টি এমন সুপার ভিলেনদেরকে খুঁজে পেয়ে গিয়েছিল যারা আসলে ভালচারদের মতোই খুবই খারাপ অবস্থায় ছিল এবং ক্যাপ্টেন আমেরিকার জন্য একাই করা এই সমস্ত কাজগুলো খুবই একটি ইম্পসিবল কাজ। এই জন্যই মারিয়া হিল পুরোপুরি ভাবে বুঝতে পেরে যায়
ক্যাপ্টেন আমেরিকার সাথে আরো অনেকগুলো সুপারহিরো রয়েছে। এর পরের দিন খবরের কাগজে বেরিয়ে পড়ে ক্যাপ্টেন আমেরিকা আসলে সুপারহিরো রেজিস্ট্রেশন অ্যাক্টের বিরুদ্ধে রয়েছে এবং আয়রন ম্যান এই অ্যাক্টের সাপোর্টে রয়েছে। এরপরে আমরা নিউ ইয়র্ক সিটির মধ্যে আয়রন ম্যান, মিস্টার ফ্যান্টাস্টিক, সিহালকে সাথে সাথে আমরা আরো অনেকগুলো সুপারহিরোকে দেখতে পাই, যেখানে তারা শহরের মধ্যে একটি ডুমবটকে হারিয়ে দিয়েছিল। এটিকে দেখার পর আশেপাশের লোকেরা সুপার হিরোদেরকে চিয়ার করতে শুরু করে। এখানে আয়রন ম্যান বলতে থাকে এখন থেকে মানুষেরা আবার সুপার হিরোদের উপর ভরসা করবে। তখনই সি হাল্ক আয়রন ম্যানকে জিজ্ঞাসা করতে থাকে এখন আমাদের এবং সি লেজেন্ডের মধ্যে পার্থক্যই বাকি, আমরাও এখন তাদেরই মতো মাথা ঝুঁকিয়ে গভর্নমেন্টের আদেশকে পালন করি। এই কথাকে শোনার পর আয়রন ম্যান বলতে থাকে এই ব্যাপার নয়, আমরা এখনো সুপার হিরো এবং আমরা তাদের থেকে পুরোপুরি ভাবেই আলাদা, আমরা আসলে মানুষদের জীবনকে বাঁচিয়ে থাকি। তখনই টিগরা আয়রন ম্যানকে জিজ্ঞাসা করে ক্যাপ্টেন আমেরিকার এখন কি হবে। এর উত্তরে আয়রন ম্যান বলতে থাকে এইবারে ক্যাপ্টেন আমেরিকা ভুল পথে রয়েছে এবং আমরা সঠিক পথে রয়েছি। এর পরের সিনে আমরা মিস্টার ফ্যান্টাস্টিককে দেখতে পাই, যে নিজের ল্যাবের মধ্যে একটি প্রজেক্টকে নিয়ে কাজ করছিল। এই সিক্রেট প্রজেক্টকে আসলে টনি স্টার্ক এবং হ্যাংক পিং একসাথে এসে ভেবেছিল এবং এই প্রজেক্টকে পূরণ করার দায়িত্ব দেওয়া হয় মিস্টার ফ্যান্টাস্টিককে। এরপরে ওখানে সুস্ট্রম এসে যায়। সে বলতে থাকে যে সমস্ত সুপারহিরো গুলো রেজিস্ট্রেশন অ্যাক্টের উপর সাইন করেনি তাদের আসলে আমাদের বিরুদ্ধে যাওয়া উচিত নয়, কারণ তারাও আসলে আমাদের বন্ধু। এই কথাকে শোনার পর মিস্টার ফ্যান্টাস্টিক বলতে থাকে যে সমস্ত সুপারহিরো গুলো রেজিস্ট্রেশন অ্যাক্টের বিরুদ্ধে রয়েছে তারা আসলে আমাদের সোসাইটির জন্য খুবই বড় একটি বিপদ। তখনই সুস্ট্রম পাশের মধ্যে থাকা একটি ডিস্ককে দেখতে পায় যার উপরে লেখা ছিল 42। সুস্ট্রম যখন ওই ডিস্কের সম্বন্ধে মিস্টার ফ্যান্টাস্টিককে জিজ্ঞাসা করে তখনই মিস্টার ফ্যান্টাস্টিক বলতে থাকে এই প্রজেক্টটি আসলে খুবই বেশি সিক্রেট, এই জন্যই সে এটির সম্বন্ধে কাউকেই বলতে পারবে না। তখনই সুস্ট্রম বলতে থাকে কোনো ব্যাপার নয়। এই কথাকেই বলে দিয়ে সুস্ট্রম হসপিটাল চলে যায় নিজের ভাই জনি স্ট্রমের সাথে দেখা করার জন্য। এর পরের সিনে আমরা টনি স্টার্ক এবং তার বন্ধু হ্যাপিকে দেখতে পাই, যারা টনি স্টার্কের পেন্ট হাউসের মধ্যে একে অপরের সাথে কথা বলছিল। হ্যাপি টনি স্টার্ককে বলতে থাকে রেজিস্ট্রেশন অ্যাক্টের মধ্যে 38 জন সুপারহিরো সাইন করে দিয়েছে। তখনই হ্যাপি জিজ্ঞাসা করতে থাকে ক্যাপ্টেনের কি কোন রকম খবর রয়েছে। তখনই আয়রন ম্যান বলতে থাকে ক্যাপ্টেন এই অ্যাক্টের বিরুদ্ধে রয়েছে, এই জন্যই সে নিজের একটি টিমকেও বানাচ্ছে। ওই সমস্ত সুপারহিরো গুলো আসলে এই অ্যাক্টের বিরুদ্ধে রয়েছে। এরপরে টনি স্টার্ক চিন্তা করতে থাকে সে আসলে ঠিক নাকি ক্যাপ্টেন আমেরিকা ঠিক। ওই রাতের মধ্যে 12টা বেজে যাওয়ার পর রেজিস্ট্রেশন অ্যাক্ট আইন চালু হয়ে যায়। এই অ্যাক্টের অনুসারে যে সমস্ত সুপারহিরো গুলো আসলে এই অ্যাক্টের মধ্যে সাইন করে দিয়েছে তারা সবাই গভর্নমেন্টের আন্ডারেই কাজ করবে এবং যারা ওই অ্যাক্টের মধ্যে সাইন করেনি তাদেরকে গভর্নমেন্ট জেলের মধ্যে ঢুকিয়ে দিবে। এর পরের সিনে আমরা প্যাট্রিয়টকে দেখতে পাই যারা সি লেজেন্ডের হাত থেকে পালাচ্ছিল। এরপরে এই প্যাট্রিয়ট একটি বিল্ডিং এর মধ্যে ঢুকে যায়। সে ওখানে পৌঁছে গিয়ে নিজেদের সাথীদেরকে সিল এজেন্টের সম্বন্ধে সবকিছুই বলতে থাকে। এর উপরে সে বলতে থাকে হয়তো সিল এজেন্টরা তাদেরকে দেখে নিয়েছে এবং তারা আসলে তাদের লোকেশনকে জানতে পেরে গিয়েছে। এরপরে সিল এজেন্ট ওই বিল্ডিং এর উপর গ্রিন বোম ছুঁড়ে দেয় যার ফলে ওই বিল্ডিং এর মধ্যে বিস্ফোরণ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সিল এজেন্টরা আসলে ইয়ং অ্যাভেঞ্জারের টিমকেও অ্যারেস্ট করে নিয়েছে। তারা আসলে তাদেরকে একটি গোপন জায়গার মধ্যেই নিয়ে যাচ্ছে। এই সমস্ত ঘটনাকে আসলে ডেয়ারডেভিল তার একটি বন্ধুর সাথে দেখছিল। এখানে ডেয়ারডেভিল তার সাথীকে বলতে থাকে এখানে কি তাদের ইয়ং অ্যাভেঞ্জার্সদেরকে বাঁচানো উচিত। তখনই তার ওই সাথীটি বলতে থাকে ক্যাপ্টেন আমেরিকা এবং ফ্যালকন ওই জায়গার মধ্যে পৌঁছে গিয়েছে। এরপরে আমরা ওই বাসটিকে দেখতে পাই যে বাসের সাহায্যে সিল্ড এজেন্টরা ইয়ং অ্যাভেঞ্জার্সদেরকে নিয়ে যাচ্ছিল। ওখানে ওই বাসের ড্রাইভার এবং তার সাথীরা বলতে থাকে এই ইয়ং অ্যাভেঞ্জার্সরা আসলে নিজেদেরকে কি মনে করে, গভর্নমেন্ট আসলে তাদেরকে একটি সাইন করার জন্যই তো বলছে। এর উপরে গভর্নমেন্ট তাদেরকে এই হিরোগিরির জন্য টাকাও দিবে, কিন্তু তাদের মাইন্ড থেকে এখনো পর্যন্ত নিজেদের আসল পরিচয়কে নিয়েই রয়েছে। কিন্তু এখন এদের খারাপ অবস্থা হতে চলেছে কারণ এদেরকে এখন বিল্ডিং 42 এর মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিল্ডিংটি আসলে এতটাই সিক্রেট যেগুলোকে আমরাও জানি না। এই কথাকে শোনার পর ওখানের মধ্যে থাকা বাস ড্রাইভারের সাথে তাকে বলতে থাকে তুমি আসলে অনেক কথাই বলো। এই কথাকে বলে দিয়ে সে তাকে লাত মেরে ওই বাস থেকে দূরে ফেলিয়ে দেয়। এরপরে আমরা জানতে পারি ক্যাপ্টেন আমেরিকা এবং ফ্যালকন একসাথে এসে ওই বাসকে হাইজ্যাক করে নিয়েছে। এই কথাকে সিল এজেন্টরা জেনে যাওয়ার পর তারা ওই বাসের রাস্তার মধ্যেই একটি খুবই বড় ব্যারিয়ার রেখে দেয় এবং তারা ওই বাসটিকে চারিদিক থেকে ঘিরে নেওয়ার চেষ্টা করতে থাকে। এটিকে দেখার পর ক্যাপ্টেন ফ্যালকনকে বলতে থাকে আমাদেরকে খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে পালাতে হবে। এই কথাকে শোনার পর ফ্যালকন বেকেনকে বলতে থাকে সে যেন নিজের টেলিপোর্টেশনের পাওয়ার
স্পার্ককে ব্যবহার করে এই জায়গা থেকে তাদের সবাইকে টেলিপোর্ট করে দিই। এরপরে ভেকেন অনেক চেষ্টা করার পর নিজের স্পেলকে কাস্ট করে নেয় এবং সে নিজের সমস্ত সাথীদের সাথে ওই বাসকেও একটি সিক্রেট জায়গার মধ্যে টেলিপোর্ট করিয়ে নেয়। এখানে আমরা ডেয়ারডেভিল এবং কেবেলকে দেখতে পাই, যারা ইয়ং অ্যাভেঞ্জার্স কে বলতে থাকে তারা শিল্ডের একটি গোপন জায়গার মধ্যে রয়েছে এবং এটি শিল্ডের এমন একটি গোপন জায়গা যেটিকে নিক ফিউরি ছাড়া আর কেউই জানে না। এমনকি এই সময়ের মধ্যে নিক ফিউরিও লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, এই জন্যই তারা এই জায়গার মধ্যে পুরোপুরি ভাবেই সেফ রয়েছে। এরপরে তারা পাশের মধ্যে থাকা একটি টিভিকে দেখতে থাকে, যেখানে টিভির মধ্যে টনি স্টার্ক একটি প্রেস কনফারেন্স করছিল। সমস্ত সুপার হিরোরা আসলে চিন্তা করতে থাকে ওই প্রেস কনফারেন্সের মধ্যে কি হতে চলেছে। তখনই টনি স্টার্ক ওই জায়গার মধ্যে স্পাইডারম্যানকে ডেকে নেয়, যেখানে স্পাইডারম্যান বলতে থাকে আপনারা এতদিন পর্যন্ত আমাকে মাস্কের মধ্যেই দেখেছেন, কিন্তু আজকে সবকিছুকেই চিন্তা করে এবং আমার ফ্যামিলির সাথে কথা বলার পর আমি খুবই বড় একটি ডিসিশন নিতে চলেছি। এরপরে স্পাইডারম্যান নিজের মাস্ককে খুলে দেয়, সেখানে সবাইকেই বলতে থাকে তার নাম হলো পিটার পার্কার এবং আমার যখন বয়স 15 ছিল তখন থেকে আমি স্পাইডারম্যান। এবং সে বলতে থাকে আর কি কেউ কিছুকে জানতে চায়। স্পাইডারম্যানের আসল পরিচয় রিভিল হয়ে যাওয়ার পরে এই এপিসোডটি এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল মার্ভেলের সিভিল ওয়ার কমিকের প্রথম পার্ট। বন্ধুরা, খুব তাড়াতাড়ি এই কমিকের সেকেন্ড এবং থার্ড পার্টটি আসতে চলেছে। ততক্ষণের জন্য বাই বাই।